আমরা সবাই শাবানাকে গল্পটা শোনালাম তার গুলশানের বাসায়। উনি খুব খুশি, মহা খুশি চরিত্রটা সে করবে। আমরা রাজি হয়ে চলে আসলাম, কিন্তু নাটকটা উল্টে গেল আর কি। হঠাৎ করে তার কাছ থেকে প্রপোজাল আসলো যে এই ছবিটা সে তার ব্যানার থেকে করবে, সে নিজে প্রযোজনা করবে আর কি। এখন এইটা নিয়ে ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল। এটা আইজুর রহমানের স্বপ্ন, আইজুর রহমানের মিসেস শামীম রহমানের স্বপ্ন, তারা ছবিটা বানাবে। একজন বিশেষজ্ঞ ছিলেন, তিনি হলো মমতাজউদ্দিন আহমেদ স্যারকে নিয়ে আসা হয়েছিল। তুমি মিয়া গুলিটা তো ঠিকই মারছো তো গুলিটা, কিন্তু তুমি তো শাবানারা গুলিটা মারো নাই, মারছো তো প্রডিউসারের বুকে। এই গল্পে কিন্তু সেই সময় যারা অভিনয় করছে, আমি যদি বলি নায়ক উজ্জ্বল, আমি যদি বলি ফারুক, তারা কিন্তু ইস্টাবলিশ সেই সময় এবং প্রচুর একক ছবির নায়ক। তাদেরকে নিয়ে আসা গেস্ট চরিত্রের মতন ছবি দিয়ে করানো খুবই কঠিন ছিল। তো ফারুক ভাইকে বলতে গেলে ফারুক ভাইয়ের দৃশ্যটাই ছিল মাত্র 6টা থেকে 8টা দৃশ্য ছিল আর কি। তার একটা বিখ্যাত গান ছিল, সেটা হলো বউ কেন কথা কয় না। পছন্দ হয় না। হ্যাঁ, লাল কাজল সিনেমার এখন নির্মাণ পর্বের শুরু যে ঘটনাগুলো ঘটলো, সেটা আর একটা সিনেমা। স্টোরিটা শাবানাকে নিয়ে লেখা। শাবানা যথারীতি এটিএম শামসুজ্জামান, আমি সাংবাদিক জয়নুল আবেদিন, ফিল্ম আর্টিস্ট আক্তার ভাই, আক্তার হোসেন, আমরা সবাই শাবানাকে গল্পটা শোনালাম তার গুলশানের বাসায়। উনি খুব খুশি, মহা খুশি চরিত্রটা সে করবে। আমরা রাজি হয়ে চলে আসলাম, কিন্তু নাটকটা উল্টে গেল আর কি। হঠাৎ করে তার কাছ থেকে প্রপোজাল আসলো যে এই ছবিটা সে তার ব্যানার থেকে করবে, সে নিজে প্রযোজনা করবে আর কি। এখন এইটা নিয়ে ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল। এটা আইজুর রহমানের স্বপ্ন, আইজুর রহমানের মিসেস শামীম রহমানের স্বপ্ন, তারা ছবিটা বানাবে নিজেদের প্রযোজনা সংস্থা থেকে। শাবানা বলে এটা আমি প্রযোজনা করব। প্রায় 1 মাস এই ছবির কোনো সিদ্ধান্ত হলো না যে কি করা যাবে। কিছুতেই রাজি করানো যাচ্ছে না। নানা রকম দেন দরবার, নানা রকম তাবিজ কবজ, নানা রকম আংটি পরে মন্ত্র, নানা রকম পীর পয়গম্বরের বাসায় যাওয়া হচ্ছে শাবানা যেন রাজি হয় ছবিটা করার জন্য। আলটিমেটলি শাবানা রাজি হলো সবার কথাতে, সে বিনা পয়সায় অভিনয় করবে। এবং এই ছবিতে যত শিল্পী, ইভেন ফারুক সাহেব, উজ্জ্বল সাহেব, শাবানা, জুলিয়া থেকে শুরু করে এটিএম শামসুজ্জামান, হাসান ইমাম, সব শিল্পীরা বিনা পয়সায় ছবিতে অভিনয় করলো। এটা একটা বিরাট পাওয়া। আমি যদি বলি যে এক ধরনের এটা ঋণ শোধের মতো আর কি। কারণ আইজুর রহমান এমন একজন পরিচালক ছিল যে ওই সময় সমস্ত শিল্পীদেরকে সে তার ছবিতে রাখার চেষ্টা করত, যেহেতু সে একসঙ্গে অনেক ছবি বানাতেন। তাই শিল্পীরা স্বইচ্ছায় স্বশিডিউলে এসে এই ছবিতে যুক্ত হলো আর কি। এবং বিশাল কর্মকাণ্ডের ভিতর দিয়ে লাল কাজল যথারীতি ছবিটার শুটিং শেষ হলো আর কি। শেষ হওয়ার পর গল্পটি এখন সংক্ষেপ হয়ে যাচ্ছে। আমরা প্রিমিয়ার শোতে, আমরা তখন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ছিল, এখন যে ধানমন্ডি স্টার কাবাব তার পেছনে একটা বিল্ডিংয়ে ছিল, এখন বিশাল একটা মাল্টি স্টোর বিল্ডিং হয়ে গেছে। সেখানে ফিল্ম আর্কাইভের প্রজেকশন থিয়েটারে ছবিটা আমরা দেখছিলাম সব গুণী শিল্পীদের সাথে, আমরা দেখছিলাম কলাকুশলীর সাথে, আমরা দেখছিলাম পরিচালক বহু অনেকেই ছিলেন এবং রেজা লতিফ ছিলেন এবং একজন বিশেষজ্ঞ ছিলেন, তিনি হলো মমতাজউদ্দিন আহমেদ স্যারকে নিয়ে আসা হয়েছিল। দেখুন উনি দাপটের তখন নাট্যকার। ছবি দেখার পর যথারীতি চাটা খাওয়া হচ্ছে, হাসান ইমাম আছে, এটিএম আছে, সবাই আছে। এখন তো রস করে রসিকতা করেই তো আমাদের সেই স্যার বলছিলেন, মমতাজউদ্দিন স্যার বলছেন, পরিচালক, তুমি মিয়া গুলিটা তো ঠিকই মারছো তো গুলিটা, কিন্তু তুমি তো শাবানারা গুলিটা মারো নাই, মারছো তো প্রডিউসারের বুকে। এই যে মমতাজ স্যারের যে অভিনয়ের ভঙ্গিটা দিয়ে সে কথাটা বললো, প্রডিউসারের বুকে। ছবিটা তো চলবে না, দর্শক তো দেখবে না, কেন বাবা শাবানাকে মারতে গেলা, এত কষ্ট সারা ছবিতে। আমি তো বিশাল একটা নাটক এখানে একটা শুরু হয়ে গেল। আর সবাই বলে হ্যাঁ এটা তো এন্ডিং চেঞ্জ করতে হবে, কিন্তু প্রযোজক প্রযোজিকা বা শাবানা সবার ইচ্ছা যে না, ছবিটার এন্ডিং, আমি এই জন্যই ছবিটা করেছি, এই জন্যই ছবিটা করতে চেয়েছিলাম নিজের ফাইন্যান্সে, এটা মৃত্যুটাই থাকবে। এই মৃত্যু দিয়েই আমরা ছবিটা রিলিজ করে দিলাম। প্রথম শো ভালো গেল, সেকেন্ড শো ভালো গেল, থার্ড শো বলাকা হল ফাঁকা, চ্যাপ্টার ক্লোজ। সেই সময়ে লাল কাজল ছবিটা খরচে প্রায় 28-29 লক্ষ টাকা খরচ হয়েছিল।
যেহেতু শিল্পীরা কোনো পেমেন্ট নেয়নি। আমরা বোধহয় 12 কিংবা 13 লক্ষ টাকা পেয়েছিলাম। কিন্তু প্রযোজক যিনি প্রযোজনা করেছেন শামীম রহমান, তিনি এক বিন্দুও হতাশ হননি এবং এক বিন্দু দুঃখ প্রকাশ করেননি। কারণ আমি চেয়েছিলাম এই গল্পটা চলচ্চিত্রের পর্দায় আসুক এবং আমি আনতে পেরেছি। পরে নানাভাবে পুরস্কৃত হয়ে ছবিটা দর্শকের কাছে পৌঁছায় আর কি। ছবিটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও নানা পুরস্কার পেয়েছিল, যে কথাটা আমি বলছি। বাচসাস পুরস্কারে আমাকে শ্রেষ্ঠ পরিচালক দেওয়া হয়, শ্রেষ্ঠ কাহিনী শামসুজ্জামান এটিএমকে দেওয়া হয় চিত্রনাট্যে। তারপরে আপনার শাবানা পুরস্কৃত হয়, শাবানা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, এবং বাচ্চা মেয়েটি যেটা আইজুর রহমানের মেয়ে ছিল বিন্দি, সেটা শিশু শিল্পী হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। এই প্রাপ্তিটা একটা বড়। আর এই ছবির গান নিয়ে কথা বলতে গেলে যেটা আমাকে বলতে হবে, মানে আমি এই জন্যই ভাগ্যবান, আমি অনেক পরিচালকের চেয়ে ভাগ্যবান হলো। আমি এমন একটা মানে আমি যদি বলি সাইকেল বা সার্কেল, বা আপনি যদি মনে করেন যে বৃত্তের ভিতরে আমি ছিলাম, যেখানে একটি চলচ্চিত্র নির্মাণে যতগুলো উপাদান লাগে প্রত্যেকটা উপাদানের বিশেষজ্ঞরা এই আইজুর রহমানের ইউনিটে কাজ করতো। যেমন গাজী মাজহারুল আনোয়ার, উনি গান লিখতেন। আইজুর রহমান সব ছবির গীতিকার, সব ছবির চিত্রনাট্যকার, এবং তার সাথে ছিলেন সত্য সাহা, সুরকার এবং কখনো কখনো কণ্ঠশিল্পী। তো তাদের বলয়ে আমি থাকাতে আমার যেটা লাভ হয়েছে, যে সিনেমার অন্য বিষয়গুলো আমার খুবই মানে জানার সুযোগ হয়েছে আর কি। তো গাজী মাজহারুল আনোয়ার এত বড় একজন গীতিকার ছিলেন যে তাকে আমি গানের সিচুয়েশনটা কিভাবে বুঝাবো, তার সাথে তো কথা বলতেই আমার সাহস হতো না। তা আমি কি করতাম, কাগজে বিশাল করে বড় করে লিখতাম। তবে আমি ফ্রি ছিলাম সত্য সাহার সাথে, যা কিছু বলার সত্য সাহাকে বলতাম। কারণ সত্য সাহার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। কারণ আজকে যারা আপনারা ছুটির ঘন্টার সুমনকে দেখেছেন, পরবর্তী মিউজিক ডিরেক্টর ইমনকে দেখেছেন, আর তাদের আমি বাল্য শিক্ষক ছিলাম, গৃহশিক্ষক ছিলাম। সেই ফিডার খাওয়ানো থেকে শুরু করে স্কুলে নেওয়া আনা। তো ওই ধরনের একটা পারিবারিক দাবি বা পারিবারিক পরিবেশের একটা মানুষ আমি ছিলাম ওই পরিবারে। সত্য সাই সেভাবে আমাকে দেখতো। তো যা অনর্গল কথা বলে সত্য সাইকে বলতো, আমার গানটা এরকম হতে হবে, এ ধরনের সংলাপ হতে হবে। তো দাদা তো সুর নিয়ে ব্যস্ত থাকতো, গাজী মাজহারুল আনোয়ারকে তো বলার সুযোগ হতো না। তো আমি বিশাল কাগজে লিখে গাজী মাজহারুল আনোয়ারের কাছে চুপ করে দিতাম যে মামা একটু একটু দেখেন। এবং 3টা গানের কথা বলবো এই গল্পে। কিন্তু সেই সময় যারা অভিনয় করছে, আমি যদি বলি নায়ক উজ্জ্বল, আমি যদি বলি ফারুক, তারা কিন্তু ইস্টাবলিশ সেই সময় এবং প্রচুর একক ছবির নায়ক। তাদেরকে নিয়ে এসে গেস্ট চরিত্রের মতন ছবি দিয়ে করানো খুবই কঠিন ছিল। তো ফারুক ভাইকে বলতে গেলে ফারুক ভাইয়ের দৃশ্যটাই ছিল মাত্র 6টা থেকে 8টা দৃশ্য ছিল আর কি। কিন্তু চরিত্রের জন্য, চরিত্রটা ভালো লাগার কারণে, বা এটিএম শামসুজ্জামানের একটা বলয় ছিল, তার একটা ডমিনেন্ট পাওয়ারের জন্য চরিত্রটা সে করেছে। তার একটা বিখ্যাত গান ছিল, সেটা হলো বউ কেন কথা কয় না, বাসরাতের গান। সেই এই একটা গান। আর একটা গান খুবই বিখ্যাত ছিল, যেটা গাজী মাজহারুল আনোয়ারকে কাগজে লিখে দিয়ে আনা হয়েছিল, নজর লাগবে বলে কাজলের টিপ দিয়ে দিলাম মা আমারে কপালে। তো এইভাবে গানের বেশ কিছু গান আছে। আমার চাঁদের হাট অভিমানে ভেঙে দিও না, এই গানগুলো ওই ছবির খুবই সমৃদ্ধ ছিল। আমি একটা কথায় দর্শকদের আগেও বলেছি, বারবারই একই কথা বলবো, আমি খুবই লাকি পার্সন সিনেমায়। আমার অনেক বন্ধুদের চেয়েও, অনেক ট্যালেন্ট বন্ধুদের চেয়েও আমি ততটা ট্যালেন্ট না, কিন্তু খুব লাকি পার্সন। লাল কাজল শুরু এবং মধ্য গগনে, মানে যখন শেষ হচ্ছে, সেই সময় লাল কাজলের যে ক্যামেরাম্যান ছিলেন রেজাল লতিফ, যা আমার ওস্তাদও বলা যায়, বন্ধুও বলা যায়, আবার শত্রুও বলা যায়। কারণ আমাদের অনেক ঝগড়া হতো, আবদার করতাম এটা করেন সেটা করেন, কেন করবেন না ইত্যাদি। উনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে লাল কাজল নির্মাণেরই সময়, যে সে মতিন রহমানকে দিয়ে একটা ছবি বানাবে। সে বারবারই এটিএম এর সঙ্গে গল্প নিয়ে আলোচনা করে, কিন্তু বলছে না সে আমাকে নিয়ে ছবি বানাবে, সে একটা ছবি বানাবে আর কি। বশির হোসেনের একমাত্র শালক, আমি যদি বলি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন মানে এডিটার, ফিল্ম এডিটার, যিনি তিতাস একটা নদীর নাম কেটেছেন, এবং ফেকু ওস্তাগার 13 নম্বর ফেকু ওস্তাগার লেনের মতন একটা ছবির নির্মাতা, সে বশির হোসেনের পরিবার সদস্য। সে
রেজালতিফ গোপনে গোপনে এটিএম শামসুজ্জামানকে দিয়ে একটা গল্প রেডি করেছে এবং হিরো ফারুকের সঙ্গে শুটিংয়ের সময় আলোচনা হচ্ছে যে সে একটা ছবি বানাবে, মানে সব কিছু যেন সাসপেন্স, সব কিছু যেন চমক দেওয়ার ব্যাপার। সিনেমা তো মানেই তো চমক, তাই না? পর্দায় তো দর্শকরাদেরকে চমকই পরিচালক দিয়ে থাকে। তো এই ছবিটা, গল্পটি যখন তৈরি হলো, পাশাপাশি আর একটা গল্প এটিএম শামসুজ্জামান লিখলেন, দুইটি গল্প। তো দুইটি গল্প এখন কে কোনটা নেবে? একটা রেজালতিফ নিবে, আর একটা নিবে হলো আমাদের সীমার ছবিটার নাম এইচ আকবর। শেষ পর্যন্ত রেজালতিফ নিল যে আমি এই গল্পটা নিব, চিৎকার। দুই গল্পই আমাদের ফারুক ভাই অভিনয় করবে এবং ওপেন শিডিউল করবে আর কি, শিডিউল লাগবে না, ছবি দুটা তৈরি হবে। চিৎকার ছবিটা আস্তে আস্তে মানে প্রস্তুতি চলছে, চলার পরে একদিন রেজালতিফ বলে এই ছবিটা তুমি বানাবা। এখানে আর একটা চমক, লাল কাজল শেষ হচ্ছে, চিৎকার শুরু হয়ে গেল। তার মানে একটা ছবি ফ্লপ গেলে যে পরিচালকদের বসে থাকতে হয়, এই কষ্টটা ওই সময় আমাকে মানে সইতে হয়নি, কিন্তু পরবর্তী সময় এই কষ্টের ফিরিস্তি অনেক বড়। আমরা কোনো সময় একটা প্রসঙ্গ ক্রমে এটা বলবো আর কি।